এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে এরকম একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের এনএম জিএনএম 2026-এ যারা এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আর তোমাদের হাতে মাত্র 15টা দিন। তো 15টা দিনের মধ্যে 15টা দিনই তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে এবং খুব ভালো করে র্যাঙ্ক করতে হবে, এক্সাম দিতে হবে। তো তার জন্য 15 দিন কীভাবে তোমরা প্রিপারেশন নেবে তার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, আমি জানি তোমাদের প্রচণ্ড টেনশন হচ্ছে। তোমরা অনেকেই বলছো আমাকে কমেন্ট বক্সে যে খুবই টেনশন হচ্ছে। তো টেনশন হওয়াটাই অবশ্যই স্বাভাবিক, কিন্তু এখন টেনশন করলে হবে না। এখন তোমাদের যেহেতু এক্সামের আর কিছু দিনই মাত্র বাকি আছে, তাই তোমাদের খুব ভালো করে এই কটা দিন প্রিপারেশান নিতে হবে। কীভাবে প্রিপারেশান নেবে? তো প্রথমেই হচ্ছে তোমাদের যারা এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারটা করোনি, আর কিন্তু এক মুহূর্ত দেরি না করে তোমরা প্রিভিয়াস ইয়ারটা প্রচণ্ডভাবে মুখস্থ করে ফেলো। তার কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রতি বছর অনেক কোয়েশ্চেন কমন আসে। কত কমন আসে সেটা কনফার্মভাবে বলা যায় না কোনো বছর যে এত নাম্বার কমন আসতে পারে, কিন্তু কমন আসে। তো তোমাদের কাছে হাতে যখন সুযোগ আছে একটা অপশান যে কমন আসা, তখন তোমরা সেটা ছাড়বে কেন? তোমরা প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে পড়ো, মুখস্থ করে ফেলো, আর সেই প্রিভিয়াস ইয়ারের টপিক অনুযায়ী মানে প্যাটার্ন অনুযায়ী সেগুলোও তোমরা খুব ভালো করে পড়ো। আর সিলেবাস তো তোমাদের অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের তো প্রায় 95% বা তার থেকে বেশি তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার কারণ বাকিটা হচ্ছে মক টেস্ট আর রিভাইজের ওপর 95%-এর পরে যেগুলো আছে। আর যারা এই রিসেন্ট কিছুদিন আগের থেকে শুরু করেছো, মানে 3 মাস আগের থেকে শুরু করেছো, তাদের তো প্রায় 90% বা 85% থেকে 85% সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো তোমরাও কিন্তু একদম খুব ভালো করে প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করো। আর সেকেন্ড হচ্ছে মক টেস্ট দেওয়া। তোমরা প্রতিদিন একটা কিংবা দুটো করে মক টেস্ট দাও। আর মক টেস্ট দেওয়ার নিয়মগুলো হচ্ছে যে এতদিন যা করে এসছো এখন থেকে তোমরা একটা জিনিস ট্রাই করতে পারো, যে এক্সাম টাইম যেটা হয় এনএম জিএনএম এক্সাম দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত 90 মিনিট তোমাদের যে এক্সামটা হয় এনএম জিএনএম, তো সেইভাবেই একদম সেই টাইমে তোমরা একটা করে মক টেস্ট অবশ্যই দিও প্রতিদিন। তার কারণ যদি সেই টাইমে দাও তাহলে তোমাদের ওই টাইমে যে ঘুম লাগার ব্যাপারটা, কারণ দুপুরবেলায়, তো সেটা তোমাদের কেটে যাবে। তাই ওই টাইমটা দেওয়ার চেষ্টা করো। চেষ্টা না, মানে তোমরা প্রতিদিন ওই টাইমে একটা করে অন্তত দাও। তারপরে তোমরা অন্য টাইমে আরও একটা বা আরও দুটো করে দিতে পারো। আর মক টেস্ট যে তোমরা দেবে ওটা কিন্তু তোমরা ওএমআর সিট প্রিন্ট আউট বের করে তারপরে সেটাতে দেওয়ার চেষ্টা করবে। কিছুগুলো ওএমআর সিটে মক টেস্টগুলো দেবে। আর প্রতিদিন প্রতিটা সাবজেক্ট রিভাইজ করো। সিলেবাস তো অবশ্যই তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ব্যাপারটা হচ্ছে এবার তোমাদের রিভাইজের উপর নির্ভর করছে তোমরা কীভাবে সবটা রিভাইজ করছো। কারণ যদি এমন হতে পারে তোমাদের আগে তোমরা সবটা পড়ে এসছো কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ভুলে সবাই যেতে পারে, এমন নয় যে সবাই সবটা পুরোপুরি মনে থাকবে সবসময়। তাই রিভাইজটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা বারবার রিভাইজ দিতে থাকো। আর দরকার হলে তোমরা একটা ডায়েরিতে বা খাতায় তোমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট যে নোটসগুলো, যেগুলো তোমরা এক্সামের আগের দিন বা 2-3 দিন আগের থেকে চোখ বুলিয়ে যেতে পারবে এক্সাম দিতে, সেরকম ছোটোখাটো নোটস করে তোমরা একটা খাতায় লিখে রাখো। বড় বড় নোটস আমি করতে বলছি না, জাস্ট যেগুলো তোমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু বারবার ভুলে যাচ্ছ, যেমন ফিজিক্যাল সায়েন্সের সূত্র হতে পারে, ম্যাথের কিছু ইম্পর্টেন্ট সূত্র হতে পারে, বা কিছু এমসিকিউ হতে পারে যেগুলো তোমরা বারবার করে ভুলে যাচ্ছ। মক টেস্ট দিয়ে তোমরা অ্যানালাইসিস করছো যে এই জিনিসগুলো তোমাদের ভুল হচ্ছে বেশি বারবার করে। আমি এরকম করেছিলাম এক্সামের আগে, ছোটোখাটো জিনিসগুলো খাতাতে লিখে রেখেছিলাম, একদম যেগুলো আমি দেখতে চাইলেই দেখতে পারবো এরকম হাতের কাছে যেমন আমার থাকে নোটসগুলো, সেরকমভাবে আমি লিখে রেখেছিলাম। আর এক্সামের আগে আমি সেগুলো দেখে গেছিলাম, রিভাইজ করে গেছিলাম। আরেকটা ইম্পর্টেন্স ব্যাপার হচ্ছে তোমাদের এই কদিন কিন্তু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। মানে তোমাদের ঘুমটা প্রচণ্ডভাবে দরকার। সারাদিন নয়, মিনিমাম 6 আওয়ার্স থেকে 8 আওয়ার্স তোমরা কিন্তু রাত্রে অবশ্যই ঘুমোবে। আর এক্সামের আগের দিন কিন্তু ঘুমোতেই হবে। তোমরা সারা রাত জেগে পড়ে তারপরের দিন এক্সাম দিতে একদম যাবে না। তোমরা কিন্তু এক্সামের আগের দিন মিনিমাম 6 to 8 আওয়ার্স অবশ্যই ঘুমোবে এবং ইজিলি ডাইজেস্টেবল খাবার খাবে এক্সামের আগের দিন, যাতে তোমাদের শারীরিক কোনো সমস্যা না হয়। তার জন্য যেহেতু তোমাদের এক্সাম জার্নি করে যেয়ে দিতে হবে, তাই তোমরা নিজেকে আগে সুস্থ রাখবে, তাহলে তোমরা ভালো করে এক্সাম দিতে পারবে।
আর এই কটা দিন তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এমসিকিউ সলভ করবে। আর রিভিশন যেটা বলছিলাম, একটা সাবজেক্ট নিয়ে পড়ে থেকো না, যে ধরো ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার ব্যাক শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সটা নিয়েই সারাদিন পড়ে থাকলে সেটা হবে না। এই কটা দিন তোমাদের প্রতিদিনই প্রতিটা সাবজেক্ট একটু একটু করে অন্ততপক্ষে তোমাদের রিভাইজ করতে হবে। একটা সাবজেক্ট নিয়ে বা একটা টপিকস নিয়ে পড়ে থাকলে হবে না। আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে তোমাদের কিন্তু এই কদিন কোয়ান্টিটিটা নয় কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে যেগুলো তোমাদের এতদিন পড়ে এসছো সেগুলোই তোমরা রিভাইজ করো। যদি তোমাদের কিছু বাকি রেখেছো এতদিন পর্যন্ত যে পরে করবে বা সেগুলো ইম্পর্টেন্ট নয় এরকম, বা পাচ্ছ না, কঠিন লাগছে এরকম কোনো জিনিস তোমরা বা কোনো টপিক বা কোনো চ্যাপ্টার্স তোমরা বাদ দিয়েছো, তাহলে আমি তো বলবো এই কদিন তোমরা সেটা আর নতুন কিছু জিনিস ছুটে যেও না। তার কারণ বাকি যে তোমরা এতদিন ধরে পড়ে এসছো সেগুলো তোমরা আগেরগুলো তখন ভুলে যেতে স্টার্ট করবে। তাই বলছি নতুন কিছু স্টার্ট করো না এই মাত্র 15টা দিনে। 15 দিন মানে প্রায় 2 উইক্সের মতন তোমাদের কাছে আছে, তাই নতুন কিছু পড়া স্টার্ট করতে যেও না এখন। আর যাদের মনে হয়েছিল যে ম্যাথটা ছেড়ে দেবে তাদের বলি যে তোমরা যদি ম্যাথটা একদমই করোনি তাহলে আর করতে যেও না ম্যাথটা এখন। এই কটা দিনের জন্য তোমরা প্রচণ্ডভাবে ফোকাস করো লাইফ সায়েন্সের উপরে, প্রচণ্ড ফোকাস করো। তোমরা যদি লাইফ সায়েন্সে আর ফিজিক্যাল সায়েন্সে ভালো নাম্বার তুলতে পারো তাহলে তোমাদের খুব ভালো র্যাঙ্ক হবে এবং তোমরা সকলে গভর্নমেন্ট কলেজ পাবে। আর তোমরা যদি বলো যে এক্সাম তোমাদের স্টাডিটা কতক্ষণ করবে তোমরা সারাদিনে, তো ওটা অবশ্যই নিজের উপরে নির্ভর করছে তোমরা কতটা স্টাডি করতে পারবে সারাদিনে। কিন্তু এই কটা দিন ভালো র্যাঙ্ক করার জন্য অবশ্যই আমি তো বলবো 7 আওয়ার্স থেকে 8 আওয়ার্স পড়া দরকার, আর তার থেকে বেশি হলে তো খুবই ভালো। আর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে যেহেতু বেশি নাম্বার, তাই ওগুলো 2 থেকে আড়াই ঘন্টার মতন পড়ার চেষ্টা করো, আর বাকিগুলো সবগুলো 1 ঘন্টার মতন চেষ্টা করো রাখার। এইভাবেই পড়তাম, তো তাই বললাম। তোমরা ধরো যদি লাইফ সায়েন্সে 50 মার্কসের মধ্যে 40ও আনতে পারো, আর ফিজিক্যাল সায়েন্সে 25-এর মধ্যে যদি তোমরা 18 আনতে পারো, আর রিজনিংয়ে 5-এর মধ্যে 5, আর জিকে 10-10-এর মধ্যে যদি তোমরা 7 তুলতে পারো 7, আর ইংলিশ 15 নাম্বারের মধ্যে তোমরা যদি 10ও তুলতে পারো 10 মার্কস, তাহলেই তোমাদের ওখানে 80 মার্কস হয়ে যাচ্ছে, 80। আর তার সাথে তো ম্যাথ রয়েছে, ম্যাথে যদি তোমরা 1 পাও 2 পাও বা 3 পাও তাহলে তোমাদের 80+ নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে মেন ফোকাস করতে হবে লাইফ সায়েন্সের উপরে, 40+ আনার চেষ্টা করবে লাইফ সায়েন্সে। আর যারা রুটিন এখনও পর্যন্ত বানাওনি তারা কিন্তু এবার অবশ্যই রুটিন বানিয়ে নাও এই 15 দিনের জন্য। তার কারণ নাহলে তোমরা দিশেহারা ব্যাপারটা লাগবে যে এখন আমি কী করবো না করবো, যেহেতু তোমাদের প্রচণ্ড টেনশন আছে এই কটা দিন। তার জন্য তোমরা রুটিন বানিয়ে যদি পড়ো যে এই সাবজেক্টটা আমি এত ঘন্টা পড়বো এবং এতটা টাইমে আমি মক টেস্ট দেবো, আর এবং সারাদিনে কী কী করবে সব কিছু নিয়ে একটা ছোট্ট রুটিন করে নেবে। এবং যেটা বললাম রিভিশন, ওটা কিন্তু র্যাপিড রিভিশন করতে হবে, মানে খুব স্পিডে রিভিশন করতে হবে। একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট নিয়ে বসে থাকলে হবে না। আর লাইফ সায়েন্স নিয়ে তো আর কিছুই বলার নেই, তার কারণ লাইফ সায়েন্সটাই হচ্ছে তোমাদের মেন ফোকাস। তাই লাইফ সায়েন্সটা খুব ভালো করে পড়ো এই কটা দিন। আর ফিজিক্যাল সায়েন্সে যদি তোমরা ভাবো যে কোনো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো পড়বে তাহলে আমি বলবো যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে এসছো তারা কোনো চ্যাপ্টারই বাদ দিও না, আর যারা কিছুদিন ধরে নিচ্ছ তাহলে তারা যেগুলো খুব ইম্পর্টেন্ট নয় সেগুলো কিছুগুলো বাদ দিতে পারো। কিন্তু ফিজিক্যাল সায়েন্সটাও এখানে লাইফ সায়েন্সের পরেই সমান গুরুত্ব, তাই দুটোকেই ভালো করে ব্যালেন্স করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আর তারপর হচ্ছে ইংলিশে যেগুলো তোমাদের প্রতি বছর আসবেই সেরকম জিনিসগুলো তোমরা ভালো করে পড়ো। যেমন হচ্ছে ইরর কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিমস অনেক আসে, তো তোমাদের সেগুলো কিছুগুলো করে মুখস্থ করতে হবে। আর এতদিন ধরে নিশ্চয়ই গড়েওছো তোমরা মুখস্থ, কিছুগুলো ফ্রেজার ভার্ব তোমাদেরকে মুখস্থ করতে হয়। এই কটা হচ্ছে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রতি বছর আসবেই সেরকম। আর ম্যাথে তো তোমরা সবাই জেনে গেছো এতদিনে যে লাভ ক্ষতি আর চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এগুলো আসবেই। আর লজিক্যাল রিজনিং তোমাদেরকে তো মক টেস্ট দিচ্ছি, তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে লজিক্যাল রিজনিংগুলো কতটা সহজ হতে পারে। তবে তোমাদেরকে একটু মাথা ঠান্ডা করে সেগুলো ভাবতে হবে, তাহলে তোমরা কিন্তু লজিক্যাল রিজনিংয়ে 5-এর 5 মার্কস তোমরা অবশ্যই তুলতে পারবে। রিজনিংয়ের মধ্যে সিরিজ, তারপর অড ওয়ান আউট, মিসিং নাম্বার, তারপর ব্লাড রিলেশনশিপ, অ্যানালজি এগুলো আসে। আর জিকে যেহেতু হিউজ সিলেবাস তাই তোমরা এতদিন ধরে নিশ্চয়ই অনেক এমসিকিউ সলভ করেছো, সেখান থেকে জিকে তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। আর মক টেস্ট তোমরা দিচ্ছ রেগুলার, আরও দিতে থাকো। তো মক টেস্ট, কোশ্চেন পেপার সলভ এগুলো মিলিয়েই জিকে থেকে পাওয়া যায়, কারণ জিকেতে এনএম জিএনএমে সহজ কোশ্চেনই থাকে, কিছুগুলো হয়তো 1-2 হয়তো কঠিন আসতে পারে, কিন্তু সেগুলো তো ভয় পাওয়ার দরকার নেই, কারণ
কঠিন যদি আসে তাহলে সবার পক্ষে কঠিন আসবে। আর জিকেতেও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে, তাই প্রিভিয়াস ইয়ার থেকে জিকে প্রতিটা ইয়ারেই তোমরা কমপ্লিট করে অবশ্যই রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কটা দিন অন্যের সাথে কম্পিটিশন একদম করো না। মানে কোনো বন্ধুর সাথে হয়তো ফোনে বললো যে আমার অনেকটা হয়ে গেছে, তোর এখন হয়নি, তো এই ধরনের কথাবার্তা থেকে এখন একটু দূরে থাকো। তোমরা এখন সেলফ কনফিডেন্স আনো যে তুমি যেটুকু এতদিন ধরে পড়েছো এবং এক্সামের আগে অবধি সেগুলো রিভিশন করবে, তো সেগুলো থেকে যে কোশ্চেনগুলো আসবে তুমি সেগুলো অবশ্যই পারবে, তোমার ভুল হবে না। এই কথাটা তোমরা মাথায় রাখবে যে আমি যেটা পড়েছি আমি সেগুলো থেকে এলে অবশ্যই পারবো। আর আশা করছি তোমরা যেগুলো পড়েছো সেগুলো থেকে বাইরে খুব একটা আসে না, মানে আউট অফ দ্য সিলেবাস খুব কমই এসছে এনএম জিএনএমের। তবে কিছুগুলো কোশ্চেন আউট অফ দ্য সিলেবাস থাকতে পারে, কিন্তু সেগুলো তোমাদের জন্য শুধু নয়। যদি কঠিন, আমি কিন্তু বারবার বলছি, যদি কঠিন কোশ্চেন হয় তাহলে কিন্তু সেটা সবার জন্য কঠিন, তাই সেটা নিয়ে ভয় পেও না। যেগুলো তোমরা পারবে এক্সামে, এবারে সে এক্সামের সময়তে যেগুলো তোমরা পারবে এক্সামে, মানে খুবই সহজ লাগছে যেগুলো, সেগুলো তোমরা ফার্স্টেই করে নেবে। তো এক্সামের সময় তোমরা যেগুলো 100% শিওর যে এইটাই হবে, এই কোশ্চেনের অ্যান্সার এটাই হবে, সেগুলো তোমরা আগে করবে। আর যেগুলো মনে হচ্ছে 50-50 মানে একটু ডাউট আছে, সেগুলো ওই 100% যেগুলো তোমাদের কমন এসছে সেগুলো করার পর সেগুলোতে হাত দেবে, মানে সেগুলো করবে। আর যেগুলো মনে হচ্ছে একদমই জানো না, কোনোদিন দেখোনি এরকম কোশ্চেন, যেগুলো পিওর তোমাদের গেস হবে, তোমাদের গেসের ওপর ডিপেন্ড করে সেগুলো করতে হবে, তো সেগুলো কিন্তু সবার লাস্টে করো যদি তোমাদের টাইম থাকে, তারপর ওগুলো করো। কারণ নেগেটিভ মার্কিং কিন্তু ইম্পর্টেন্ট। 4টে ভুল হলে 1 মার্কস কিন্তু তোমাদের মাইনাস যায়। নেগেটিভ মার্কিং আছে ক্যাট 1-এ, আর ক্যাট 1-এ কিন্তু প্রতিটা সাবজেক্ট, মানে যে 6টা সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টে ক্যাট 1 আছে। আর ক্যাট 2 যেটাতে নেগেটিভ মার্কিং নেই, সেটা শুধুমাত্র লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সই আছে, বাকি সবগুলোতে তো নেগেটিভ মার্কিং আছে। তাই তোমরা একটু ভেবে চিন্তে কোশ্চেনগুলো করবে, তা বলে কোশ্চেনগুলো ছেড়ে এসো না কোনো। যেগুলো তোমরা 100% শিওর সেগুলো অবশ্যই করবে, আর যেগুলো 50-50 সেগুলোও করবে। যেগুলো একদমই কোনোদিন দেখোইনি এই ধরনের কোশ্চেন যদি এসে থাকে, সেগুলো তোমরা লাস্টে মনে মনে করবে, সময় পেলে করবে, একটু ভাববে, তারপর অ্যান্সারগুলো করবে। বা তোমরা সেগুলো ছেড়ে আসতে পারো, কারণ সেগুলো থাকলেও বেশি কোশ্চেন থাকবে না ওই ধরনের কোশ্চেন। কারণ নেগেটিভ মার্কিং হওয়ার থেকে ছেড়ে আসলে তোমাদের নেগেটিভ মার্কিংটা হবে না ওই কিছুগুলো কোশ্চেনের ক্ষেত্রে, হয়তো 1টা বা 2টো বা 3টে এরকম। এবার আসি তোমাদের টাইম ম্যানেজমেন্টে। তোমাদের যে 90 মিনিট টাইম থাকে এক্সামে, তোমাদের কিন্তু লাস্টে কিছুটা টাইম অন্তত রাখতে হবে, 10 মিনিটের মতন ফ্রি টাইম। সেটাতে তোমরা তোমাদের যেটুকু করলে কোশ্চেনের অ্যান্সারগুলো ওএমআর সিটে যেগুলো বল পেন দিয়ে ফিল আপ করলে, সেইগুলো ঠিকঠাকভাবে ধীরে সুস্থে মিলিয়ে নাও। সেরকম টাইম তোমরা কিছুটা রাখবে। তাহলে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করার জন্য কী করতে হবে, তোমরা যখন কোশ্চেনগুলো স্টার্ট করবে তখন দেখবে যে কোশ্চেনগুলো তোমরা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে পেরে যাচ্ছ, ঠিক আছে, 40 সেকেন্ডের আপ হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, 40 সেকেন্ডের বেশি লাগছে, সময় লাগছে, কি করব, তখন তোমাদের আরও টেনশন বেড়ে যাবে, কিন্তু আর টাইমও তখন ওই কোশ্চেনের প্রতি বেড়ে যাবে। তখন তোমরা সেই কোশ্চেনটা আপাতত স্টপ রাখো, তোমরা যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো পড়ে তারপরে ওই কোশ্চেনটা লাস্টে করো ওই কোশ্চেনগুলো, তাহলে তোমাদের টাইমটা বাঁচবে এবং তোমরা যে কোশ্চেনগুলো জানো সেই কোশ্চেনগুলো ছেড়ে আসতে হবে না। তাহলে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে এক্সাম হলে ঢুকে পড়ে কিন্তু তোমরা অন্যদের দিকে বেশি তাকাতে যেও না, কথা বলতে যেও না, গল্প করতে যেও না। তুমি শুধু যখন এক্সাম দিতে বসবে ঠিকঠাকভাবে তোমাদের রোল নাম্বার মিলিয়ে সেই তোমার রোল নাম্বার জায়গাটাতে বসলে, এরপর যখন খাতা দিয়ে দিল তখন কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওএমআর সিটে, তোমরা চেষ্টা করবে আগে থেকে ওএমআর সিটটা একটু ভালো করে দেখে যাও, যাতে সমস্যা না হয় এক্সামে গিয়ে পরে ওএমআর সিটটা ফিল আপ করতে। যদি খুব সমস্যা হয় তাহলে শুধুমাত্র স্যার দিকে ডেকে ওই সমস্যার কথা জানালে এবং ঠিকঠাক করে তোমরা ফিল আপ করে নিলে। এরপর শুধু তুমি আর তোমার ওই এক্সামের খাতা, আর কিন্তু কেউ নেই আশেপাশে, এরকমটা ভেবে তোমরা পরীক্ষাটা দেবে। তার কারণ না হলে যদি তোমরা ভাবো যে আমার পাশের মেয়েটা বেশি স্কোর করছে, বেশি ভালো পাচ্ছে, এরকম ভাবলে কিন্তু তোমাদের কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে এবং তোমাদের প্যানিক শুরু হয়ে যাবে। তাই তোমরা নিশ্চিন্তে, প্যানিক না করে, টেনশন না করে নিজে এক্সাম দেবে। অন্যদের দিকে তাকাতে যেও না, অন্যরা কি করছে না করছে দেখতে যেও না এক্সামের সময়। এবং তোমার যে অ্যান্সারগুলো করবে তুমি সেই অ্যান্সারের প্রতি তুমি কনফিডেন্স থাকবে, অন্যের অ্যান্সার দেখতে যেও না, বা ভেবো না যে অন্যরা যেটা করছে সেটা ঠিক হবে। তুমি নিজের অ্যান্সারের প্রতি কনফিডেন্স থাকবে। আর লাস্ট 20 মিনিট তুমি যেগুলো বাকি রেখেছো সেগুলো তুমি এবার সলভ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোশ্চেন
দিয়ে দিয়েছে। এরপর তুমি কোশ্চেনটা হাতে নিয়ে দেখছো প্রথমে 4-5টা কোশ্চেন হয়তো খুবই কঠিন এসছে, খুবই কঠিন। তখন তুমি ভয় পেয়ে গেলে, যে ভয় পেয়ে ভাবলে যে আমি বাকি কোশ্চেনগুলো কীভাবে করবো, এত কঠিন কোশ্চেন, প্যানিক হবে, প্রচণ্ড টেনশন। একদমই না, এগুলো একদম করতে যাও না। তখন তোমরা দেখবে যে শুধুমাত্র হার্ড কোশ্চেন কোনো কোশ্চেনই থাকে না, ইজি টু মডারেট সব ধরনের কোশ্চেনই কিন্তু একটা কোশ্চেন পেপারে থাকে। তাই তোমরা অন্য কোশ্চেন পেপারগুলো পরে দেখো, যে ইজি কোনটা আছে সেগুলো আগে করো, তারপর মডারেট, তারপরে সময় পেলে হার্ডের দিকে দেখতে যাবে। তাহলে কিন্তু তুমি 80+ খুব আরামে তুলতে পারবে ইজি টু মডারেট কোশ্চেন থেকে। কারণ কখনো একটা কোশ্চেন পেপার শুধুমাত্র হার্ড কোশ্চেন আসে না। আর যদি দেখো যে ভুল করেও হার্ড কোশ্চেন চলে এসছে, পুরো কোশ্চেনটাই তোমার কঠিন লাগছে, তাহলে মনে রেখো শুধুমাত্র তোমারই ওই কোশ্চেনটা কঠিন লাগছে এমনটা নয়, সকলেরই কোশ্চেনটা কঠিন আসবে, কঠিন লাগছে। তখন কিন্তু র্যাঙ্কটাও ঠিক সেরকম করে আসবে, তখন ওটা হয়ে যাবে হার্ড কোশ্চেন পেপার। মনে রাখবে তুমি যে কোশ্চেনগুলো, তুমি যে হার্ড প্রিপারেশান নিয়েছো এবং তুমি যে এফোর্টটা দিয়েছো, এত বছর এত দিন ধরে পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো, তুমি তোমার সফলতা অবশ্যই পাবে। তাই ভয় একদম পেও না, নার্ভাসনেস অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের কনফিডেন্স আনতে হবে। ওভার কনফিডেন্স না, বাট কনফিডেন্স তোমাদের রাখতে হবে এই কটা দিন নিজের প্রতি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে এক টানা 24 ঘন্টার মধ্যে যত ঘন্টা তোমরা পড়তে চাও, তো তত ঘন্টা এক টানা একদম পড়ে যেও না। কিছুক্ষণ ব্রেক নেবে, মানে খুব বেশি ব্রেক নেবে এরকমটা নয়। হয়তো তোমরা 1 ঘন্টা পড়ার পর একটু ব্রেক নিলে, সেই ব্রেকের টাইমে তোমরা বাড়ির লোকের সাথে কথা বলে, মা বাবার সাথে একটু টুকটাক খেলে, নিজের কাজগুলো করলে, একটু ফ্রেশ হলে, এরকম করে তোমরা প্রিপারেশনটা নাও। মানে সারা এক টানা তোমরা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম পড়তে যেও না, তাহলে তোমাদের রিফ্রেশনেস ব্যাপারটা মাইন্ডে চলে যাবে। তো আরেকটা কোশ্চেন যেটা আমাকে প্রতিদিনই কমেন্ট বক্সে অনেকগুলো করে আসছে, এই কমেন্টটা, যেটা হচ্ছে এক্সাম কি পেছোবে? তো এটার অ্যান্সার হচ্ছে যে এটার কোনো অফিসিয়াল আপডেট বা কোনো নোটিশ এখনো পর্যন্ত একদমই দেওয়া হয়নি। বাট যেহেতু তোমাদের ওই 14 তারিখে একটা অন্য পরীক্ষা আছে, তো তার জন্য একটু আশা থাকে। বাট আমাদের বেলাতেও এক্সাম পেছিয়ে ছিল, ওই জুন মাসে হওয়ার কথা ছিল, কিন্তু জুলাই মাসে হয়েছিল। তো যদি পেছোয় তাহলে 15 থেকে 1 মাসের মতন পেছোতে পারে, তার থেকে বেশি পেছোবার চান্স নেই। আর এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। যদি কোনো নোটিশ আসে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো বা কমেন্ট করে জানিয়ে দেবো যে এক্সাম পেছোবে কি না। এখনো পর্যন্ত এমন কোনো নোটিশ আসেনি। তাই তোমরা কিন্তু মাইন্ডসেটটা এভাবেই করো যে তোমাদের 14 জুন পরীক্ষা। তোমরা মাইন্ডসেটটা এখন থেকে করো না যে তোমাদের এক্সাম পেছোতে পারে। তোমরা সেইভাবে প্রিপারেশনটা নাও যে তোমরা 14 জুনই পরীক্ষা দিতে যাচ্ছ। তারপরে তোমাদের এক্সাম পেছোলে তো খুবই ভালো, তোমরা একটু সময় এক্সট্রা পাবে। কিন্তু এবার না পেছোবে কি পেছোবে না সেটা এখনো বলা যাচ্ছে না। তাই সেভাবে মাইন্ডসেটটা করো। তো আজকের ভিডিওটা ছিল যে লাস্ট 15 দিনের স্ট্র্যাটেজি কী হতে পারে, তোমাদের কীভাবে করলে তোমরা ঠিকঠাকভাবে একটা র্যাঙ্ক করতে পারবে, স্কোর করতে পারবে। একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে। যদি ধরো একটা কোনো স্টুডেন্ট 80 মার্কস পাচ্ছে আর একটা স্টুডেন্টও সেম, জেনারেল হিসাবে আমি ধরছি 80 মার্কসই পাচ্ছে, তাহলে কিন্তু টাই হয়ে যাবে। তো দুজনের নাম্বারটা তখন কিভাবে বোর্ড থেকে চান্সটা কাকে আগে দেওয়া হয় বলো তো? তখন নেগেটিভ মার্কিং যার কম আছে তাকে সেই আগে চান্সটা দেওয়া হয়, এবং যার পজিটিভ মার্কিং বেশি তাকে আগে চান্স দেওয়া হয়। এবং এরপর দেখা গেলো যে ওদের নেগেটিভ মার্কিংও একই আছে, তখন কি করে দেখা হয়, তখন হচ্ছে তাদের যার এজ বেশি, একটু হলেও বেশি, তাকে আগে চান্স দেওয়া হয়। এরপর দেখা গেলো এজেও তাই হয়ে গেছে, তখন কি করা হয়, তখন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, যে অনলাইন অ্যাপ্লিকেশন আগে করেছে তাকে আগে চান্স দেওয়া হয়। এগুলো হচ্ছে একটা রুল, আমি বলে দিলাম একটা ছোট্ট করে। আর তাছাড়া এনএম জেএনএম এক্সামের কী কী রুল হয়, আর এক্সামের আগে তোমাদের কি কি নিয়ে যেতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন, আর কি কি তোমাদের ব্যাগে গুছিয়ে নিতে হবে এক্সামের আগে, সেগুলো নিয়ে একটা ভিডিও আমি কালকে চেষ্টা করব আনার। কাল না হলেও পরশু দিন আমি অবশ্যই একটা ভিডিও আনবো এনএম জেএনএম রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে 2026 এবং কী কী নিয়ে যেতে হবে এক্সামের সময়। আর তোমরা কিন্তু এক্সামের আগের দিন সন্ধ্যের মধ্যে সমস্ত ব্যাগে যা যা নেওয়ার দরকার সবটা গুছিয়ে রাখবে। কেননা তোমাদের সকালবেলায় এক্সাম দিতে যাওয়ার জন্য খুবই টেনশনে থাকবে, তখন অনেক কিছু ভুলে যেতে পারো। তাই তোমরা সন্ধ্যাবেলায় সবটা গুছিয়ে রাখবে। আর নেগেটিভ মার্কিং ব্যাপারে আরেকটা কথা বলি, যে তোমরা যদি ভেবে থাকো যে প্রচুর কোশ্চেন আছে, সব কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করে দিলে ভুল হোক ঠিক হোক, তাহলে তোমাদের কী হবে শোনো। ধরো কেউ একজন 80 নাম্বারে অ্যাটেন্ড করে এসছো, 50টা হয়েছে তোমাদের ঠিক, 50টা হয়েছে তার ঠিক এবং 30টা হয়েছে তার ভুল। তাহলে 30টা ভুলের জন্য তার নেগেটিভ মার্কিং কত হবে? 7.5। তাহলে তার স্কোরটা হয়ে দাঁড়ালো 42.5।
আরেকজন ধরো 60টা কোশ্চেনের অ্যান্সার করে এসছে, একজন 80 আর একজন 60টা কোশ্চেনের অ্যান্সার করে এসছে, তাহলে যে 60টা করলো তার মধ্যে হয়তো তার 55টা ঠিক হয়েছে, 5টা মাত্র ভুল হয়েছে, তাহলে তার নেগেটিভ মার্কিং কম হবে এবং তার তার নাম্বার হবে 53.5। তাহলে কার স্কোর বেশি হলো? যে 60টা করে এসছে কিন্তু ভুলটা কম করেছে, তাই তোমরা চেষ্টা করবে ভুলটা কম করার অবশ্যই। আর ক্যাটাগরি 2-এ কিন্তু অনেকেরই অনেক কনফিউশন থাকে যে কীভাবে কী করবে, তো ওটা নিয়ে আমি অনেক মক টেস্টে বুঝিয়ে দিই। তাও যদি তোমাদের মনে হয় যে সেই নিয়ে একটা ভিডিও চাই শুধুমাত্র ক্যাটাগরি 2টা কীভাবে করবে সেই নিয়ে ছোট্ট ভিডিও, তো তোমরা কিন্তু আমার কমেন্টে জানিও যে চাও কিনা সেরকম ভিডিও, আমি সেরকম ভিডিও বানিয়ে দেবো। তাও আমি একটু বলে রাখি যে ক্যাটাগরি 2টা কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র ভুল যে অপশানটা হবে, মানে যে অপশানটা হবে না সেই অপশানে যদি তোমরা মার্ক করো তাহলে হচ্ছে তোমরা সেই কোশ্চেনে কোনো মার্কস পাবে না, 0 মার্কস পাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে ওএমআর সিট ফিল আপের সময় কিন্তু পেন দিয়ে যখন ভালো করে সার্কেলটা করবে তখন পেনের কালি বা পেনের কালিটা যেমন না বেরিয়ে যায়, মানে ওই সার্কেলের মধ্যে তোমাদের পেন দিয়ে ফিল আপ করতে হবে, একটু যাতে বেরিয়ে না যায়, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখলাম। এরপর হচ্ছে এক্সামের আগের দিন তোমরা কি করবে? অবশ্যই প্যানিক করবে না, টেনশন করবে না, যে নোটগুলো তোমরা লিখে রেখেছো সেগুলো তোমরা চোখ বোলাবে, রিভিশন করবে, যেগুলো ভুলে যাচ্ছে সেগুলো রিভিশন করবে। আর হচ্ছে ঘুমটা তোমাদের ভালো করে খুব ভালো করে দরকার, কারণ তুমি রাত জেগে পরীক্ষা দিলে পরের দিন তুমি সেই এনার্জিটা পাবে না তোমরা এক্সামটা দেওয়ার। তার জন্য এক্সামের আগের দিন একদম রাত জেগে পড়া নয়, ঠিকঠাকভাবে 8 ঘন্টার মতন 6 to 8 আওয়ার্সের মতো তোমাদের ঘুমোতে হবে, হালকা খাবার খেতে হবে যেন তোমরা অসুস্থ না হও, তার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে, জল খেতে হবে বেশি করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে তোমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু স্ক্রল করা চলবে না একদিন আগের থেকে, তোমরা চাইলে এখন থেকেও বন্ধ করতে পারো, যে ফোন ঘাটা এগুলো সব কিছু কমিয়ে দেওয়া, শুধুমাত্র পড়াশোনাতেই ফোকাস করা এই 15টা দিন, আর সেটাই উচিত। কোনো সব কিছু থেকে তোমাদের ডিটাচ হয়ে যাওয়া উচিত এই 15টা দিন, শুধুমাত্র পড়াশোনা তুমি আর তোমার বাড়ির মেম্বার, ব্যাস এইটুকু ছাড়া আর কিছু তোমাদের তাকানো উচিত নয় এই 15টা দিনের জন্য। আর তাও বলবো যারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো, কিন্তু এক্সামের আগের দিন কিন্তু একদমই স্ক্রল করা উচিত নয়, আর এক্সামের দিন তো একদম উচিত নয় এই সকল দেখা। আর সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, রিল, এই সকল, কারণ তোমাদের অন্য স্টুডেন্টদের দেখলে সেদিন টেনশন হয়ে যাবে প্রচণ্ড। তাই যেটা বললাম, এক্সাম হলে গিয়েও কিন্তু অন্যবার সাথে সেরকম কথা বলার প্রয়োজন নেই। এক্সাম দেওয়ার পরে তুমি যতজনের সাথে কথা বলবে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সাম দেওয়ার আগে পর্যন্ত খুব একটা কথা বলো না, শুধু মনে মনে একটাই জিনিস ভাববে যে আমি যেগুলো পড়েছি তার মধ্যে আসবে এবং আমি সেগুলো পারবই, এই কথাটাই সবসময় ভাববে, নিজের প্রতি কনফিডেন্স রাখবে এবং মনে করবে যে আমাকে এই বছরই এক্সামটা ক্র্যাক করতে হবে আর তোমাদের স্বপ্নটা পূরণ করতে হবে। আর তোমরা যেহেতু পরিশ্রম করছো এবং পরিশ্রমের ফলও তোমরা অবশ্যই পাবে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে যদি কোয়েশ্চেন মডারেট হয় তাহলে জিএনএম পাওয়ার জন্য কত পেতে হবে? তো দেখো, আমি আগে অনেক ভিডিও করেছি কাট অফে, তো যেহেতু তোমাদের এখন এক্সাম হয়নি তাই কোশ্চেনের ওপরই বরাবর র্যাঙ্কটা ডিপেন্ড করে, নাম্বারটা ডিপেন্ড করে। তাও আমি একটা ছোট্ট করে সেফ স্কোর বলে দিচ্ছি। জিএনএম যদি পেতে চাও জেনারেলরা, তাহলে 70+ অবশ্যই টার্গেট রাখো। আর যারা এএনএমে জেনারেল পেতে চাও তারা 80+, 85+ পর্যন্ত টার্গেট অবশ্যই রাখো। আর আমি তোমাদের যেটা বলি যে টার্গেট সবসময় একটু বেশি রাখবে। জিএনএমরা তোমরা 80 কাছাকাছি টার্গেট রাখতে পারো, কারণ টার্গেটের যেটা রাখবে সেটাই পাবে এমন নয়, তার কাছাকাছি মার্কস তোমরা পাবে। আর এএনএম যারা করবে তারা 85+ টার্গেট রাখতে পারো, তাহলে তার কাছাকাছি মার্কস তোমরা পাবে এবং তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, নিজেদের গভর্নমেন্ট কলেজ অবশ্যই পাবে। আর আমার এক্সামটা পড়েছিল 1.5 ঘন্টার মতন টাইম লেগেছিল আমার যে এক্সাম সেন্টার পড়েছিল সেখানে যেতে। তো তোমরা কিন্তু সকাল সকাল বেরোবে এক্সাম দিতে, যাতে তোমাদের এক্সাম সেন্টারে যেতে পৌঁছাতে লেট না হয়ে যায়। আর তোমাদের বাড়ি থেকে কতটা দূরে এক্সাম সেন্টার পড়েছে সেটা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার পর জানতে পারবে, তখন তোমরা আমার কমেন্টে জানিও তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়েছে। আর এক্সামের সময় কিন্তু মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই কটা দিনের জন্য, আর কোনো কোশ্চেন মনে এসছে কিনা সেটা কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাদের কিউএনএ ভিডিও করে অ্যান্সার দিয়ে দেবো। আর তোমরা কি চাও আমি লাইভে আসি সেটা কমেন্টে জানিয়ে নাও এক্সামের আগে। তো তোমাদের অল দ্য বেস্ট, তোমরা ভীষণ ভালো করে এক্সাম দাও আর তোমরা অবশ্যই পারবে, কারণ তোমরা পরিশ্রম করেছো। আর পরিশ্রম করলে ফল কখনো বৃথা যায় না, তোমরা অবশ্যই পারবে। শুধু হচ্ছে মনে কনফিডেন্স রাখো এবং প্যানিক করো না, অযথা টেনশন করো না। যেগুলো বললাম, যে টিপসগুলো দিলাম সেগুলো অবশ্যই ফলো করো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা চ্যানেল নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এনএম জিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, নার্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, যে এক্সামের টাইমে কী কী তোমাদের নিয়ে যেতে হবে এন্ট্রান্স এক্সামে। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, খুব ভালো করে প্রিপারেশন নেবে।